আর শুরুতেই আমরা নজর রাখবো নদিয়ার দিকে, কারণ নদিয়ায় আটক করা হয়েছে এক বাংলাদেশি ব্লগারকে জিজ্ঞাসাবাদ গয়েশপুর ফাঁড়ির পুলিশের। বাংলাদেশের বাসিন্দা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, তাকে বাংলাদেশি ব্লগার এবং তাকেই আটক করা হয়েছে। রঞ্জিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, এই ব্লগার কবে ভারতে আসে এবং ঠিক কোন কোন জায়গায় কাজ করতো এই ব্লগার? এই মুফতি আব্দুল্লাহ আল মাসুদ তিনি বাংলাদেশি ব্লগার এবং তিনি 2018 সালে তিনি বাংলাদেশ থেকে ভারতে আসেন এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি থাকছিলেন এবং গত কয়েক মাস ধরে তিনি কল্যাণী থানার গয়েশপুরের 13 নম্বর ওয়ার্ডে তিনি সেখানে থাকছিলেন এবং দুদিন ধরে তাকে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছেন গয়েশপুর বা কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ। তবে কি কারণে তার বিরুদ্ধে কি অভিযোগ একদম স্পষ্ট নয়, তবে একটি স্থানীয়দের দাবি করা হচ্ছে যে এখানে তিনি থাকলেও তিনি কারোর সাথে মিশতেন না। কয়েক মাস ধরে এখানে ভাড়া থাকছিলেন, যেই বাড়িতে ভাড়া থাকছিলেন তিনি স্কুল শিক্ষক, তিনি কিন্তু কোনো কথা বলতে চাননি, তার পরিবার কোনো কথা বলতে চায়নি। তো দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একেবারে রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। যার বাড়িতে এই মাসুদ ভাড়া নিয়েছিলেন, অর্থাৎ বাংলাদেশের বাসিন্দা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভারতে এসে যার বাড়ি ভাড়ায় ছিলেন, তার কি বক্তব্য? তিনি কি বলছেন? তিনি কি চিনতেন না চিনতেন না? বিভিন্ন প্রশ্ন সামনে আসছে, শোনাবো আপনাদের। মাসুদকে কি করেছিলেন? মাসুদকে কি করেছিলেন আপনি? মাসুদকে কি করেছিলেন? মাসুদকে কবে থেকে চেনেন? কি করেছিলেন? কবে থেকে চেনেন? এইভাবে যাচ্ছেন কেন? বসে নয় যাই। আপনাদের বাড়ি ভাড়া কবে দিলেন? গসপুরে কবে দিয়েছিলেন বাড়ি ভাড়া? মাসুদকে কবে দিয়েছিলেন? আল মাসুদ তিনি বাংলাদেশ থেকে পালিয়ে এখানে এসেছেন। আপনার স্বামী পালিয়ে গেল কেন? হেলমেট কথা দিয়ে আপনার সঙ্গে হেলমেট কথা পালিয়ে গেল কেন? কবে থেকে চেনেন? মাসুদকে ছিলেন কি করে? মাসুদকে কি করেছিলেন? রঞ্জিত, নদিয়াতে আটক করা হয়েছে বাংলাদেশি এই ব্লগারকে, জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের তরফ থেকে কি কি জানানো হচ্ছে? পুলিশের তরফ থেকে একেবারে কাজে কোনো রকম স্টেটমেন্ট এখনো পর্যন্ত সরকারিভাবে দেয়নি। তবে পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে যে তার যে পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট, তার যে ভিসা, সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে কবে শেষ হয়েছে এবং সেটাও কিন্তু জানতে চাওয়া হয়েছে বিভিন্ন নির্দিষ্ট দপ্তরের কাছে। তবে এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। তবে স্থানীয়রা দাবি করছে মাঝে মাঝেই বাংলাদেশ থেকে লোক আসতো বা অন্য জায়গা থেকে লোক তার সাথে কথা বলতো। তিনি ব্লগার, সেটা কার্যত স্পষ্ট। সব বিষয়ে ক্ষতি দিচ্ছে কি কারণে তিনি এখানে থাকছিলেন এবং তাকে যে বাড়ি ভাড়া দিয়েছিল তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নতুন করে তাকে আজ আবার ডাকা হয়েছে, তাকে আজও জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো পর্যন্ত ব্লগারকে গ্রেপ্তার করেনি, তবে সমস্ত বিষয়ে ক্ষতি দেখছে পুলিশ। বেশ, স্থানীয়রা কিভাবে চিনতেন এই ব্লগারকে, শোনা যাক। ইউটিউবার ছিল এখানে কি নাম বলতো? মাসুদ মাসুদ উনি ভাড়া থাকতেন এটা শুনেছি, এবং যার বাড়িতে ভাড়া থাকতেন সেও এখানকার লোক না, সেও বাইরের লোক। এমনি কথাটা তো বলতেন, বউ আসতেন, আসতো মাঝে মাঝে, ছেলে মেয়েও আসতো, আবার চলে যেত। অন্যদিকে রোগী মৃত্যুতে হাসপাতালে একেবারে ধুন্ধুমার কাণ্ড। বাঁকুড়া ছাতনা হাসপাতালে তুলকালাম কাণ্ড। সাপের কামড়ে কিশোরের মৃত্যু, আর সেই মৃত্যুতে রীতিমতো উত্তেজনা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বাঁকুড়া ছাতনা হাসপাতাল, সেখানে তুলকালাম কাণ্ড। সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়। বাঁকুড়া সম্মেলনী মেডিকেলে কিশোরের মৃত্যু এবং বাঁকুড়া ছাতনা হাসপাতালে পরিবারের বিক্ষোভ। প্রিয়ব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, সরাসরি পরিবারের তরফ থেকে পরিবার বিক্ষোভ পর্যন্ত দেখাচ্ছেন, ঠিক কি কি অভিযোগ সামনে আসছে? হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য কি? দেখো, বাঁকুড়া ছাতনার যে সরবেরিয়া হাসপাতাল, সেই সরবেরিয়ার যে স্পেশাল সুপারভাইজারি হাসপাতাল, সেখানেই কিন্তু সন্দীপ রানা তিনি চাষের কাজে গিয়েছিলেন জমি দেখতে এবং পরবর্তীকালে তাকে সাপে কামড়ায় এবং সে সাপের কামড়ানোর অবস্থাতেই যায় ছাতনা সুপারভাইজারি হাসপাতাল যায় একাই। পরবর্তীকালে চিকিৎসকরা বলেন যে অভিভাবককে আনতে হবে, নচেত চিকিৎসা হবে না। তখন তিনি বাড়িতে ছুটে যান এবং সামনেই বাড়ি ছুটে যেয়ে আবার তাদের বাড়ির লোকজনকে ডেকে আনেন এবং তার পরবর্তীকালে তাকে চিকিৎসা করা শুরু হয়। কিন্তু যেটা অভিভাবকদের অভিযোগ বা নিজের পরিবার সূত্রে জানা যাচ্ছে যে তারা কোনো রকম চিকিৎসা না করে তাকে রেফার করে বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে কিন্তু অনেকটা সময় ব্যতীত হয়ে যায় এবং সেই কারণে সাপে কাটা রোগী, এবং প্রথমে তারা মানতেই চায়নি যে ঘটনা সাপে কাটা রোগীর ঘটনা, কোনো একটা আঘাতজনিত কারণে তারা চিকিৎসা করছিলেন। এই দেরির কারণেই এই কিশোরের মৃত্যু হয় এবং এই 12 বছরের কিশোরের সন্দীপ রানার মৃত্যুর পরই কিন্তু সকালত পরিবার তার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরিবারের লোকজন তার বডি নিয়ে যে
হাসপাতালে বিক্ষোভ দেখা যায় থাকেন যে উপযুক্ত চিকিৎসা হলে তাই সন্দীপ রানা বেঁচে যেতে পারতো 12 বছরের কিশোর, কিন্তু সেই চিকিৎসা না করে তাকে দেরি করা হয়, টালবাহানা করা হয়, বিনা চিকিৎসায় এক প্রকার তাকে ছেড়ে দেওয়া হয়েছিল বাঁকুড়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের জন্য, এবং সেই সময় ব্যতীত হয়ে যাওয়ার কারণে এই কিশোরের মৃত্যু হয়েছে। এই অভিযোগেই তারা সরকার হয়েছিলেন এবং বিক্ষোভ দেখা থাকেন। পরবর্তীকালে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এমন দাবি করা হয়েছে হাসপাতাল সুপারের পক্ষ থেকে, এবং যদি তদন্ত কমিটির পর যদি কোনো দোষী সাব্যস্ত হয় চিকিৎসক সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। বেশ, চুরির অভিযোগ, আর সেই অভিযোগে ধৃত টলি অভিনেতা। পোস্তায় চুরির অভিযোগে গ্রেফতার রূপা দত্ত। বড়বাজার থেকে গ্রেফতার করা হয়েছে এই অভিনেতাকে। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, এই অভিনেতার বিরুদ্ধে ঠিক কি কি চুরির অভিযোগ সামনে আসছে? এটা একেবারেই গত মাসের 15 তারিখে একজন অভিযোগ জানায় পোস্তা থানায় যে সোনার গয়নার সময় বেশ কিছু টাকা একটি ব্যাগ একজন হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীকালে কলকাতা পুলিশের ডিডি ওয়াচ সেকশন ঘটনাটি নিজেদের হাতে নেয় এবং গতকালকেই বড়বাজার থানা এলাকা থেকে এই টলিউড অভিনেত্রী বা টেলিভিশন অভিনেত্রী রূপা দত্তকে গ্রেফতার করা হয়। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে 2022 সালে মার্চ মাসে বইমেলায় একটি পকেটমারি এবং চুরির ঘটনা হয়েছিল, সেখানেও এই রূপা দত্ত যোগ ছিল এবং এরকম একাধিক ঘটনা তিনি ঘটিয়েছেন। এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে কিনা বা কি কারণে চুরি করলো গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। প্রায় 63 গ্রামের কাছাকাছি সোনা সহ নগদ বেশ কিছু টাকা ইতিমধ্যে পুলিশের তরফ থেকে উদ্ধার করা হয়েছে। বেশ, চালকলের বিষ চাষের জমিতে, আর এর জেরে ধান চাষে ব্যাপক ক্ষতি। সমস্যায় হুগলি এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়, আর এরপরে পদক্ষেপের আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীর। কৃষকদের দাবি শুধু আশ্বাস নয়, এবার দ্রুত পদক্ষেপ নিক প্রশাসন। দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব? কৃষিমন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাসই আশ্বাস থাকবে, মন্ত্রী হোক নেতাই যাক, ও কিছু হবার নয়। আমরা সেদিনই বুঝতে পারবো যেদিন আমাদের সুরাহা হবে। কোন রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়। চাষের জমি থেকে ধান যায় চাল কলে, সেখানে ধান থেকে চাল, কিন্তু চালকল এমনভাবে চলছে যা কেড়ে নিচ্ছে ধানের প্রাণ। চালকলের বর্জ্যের বিষ মিশছে চাষের জমিতে, এর জেরে ধান চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। পূর্ব বর্ধমান হুগলির নানা জায়গায় সমস্যায় কৃষকরা। গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আমাদের এখানে একাধিক মিল থাকার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। মিলের যে ধুলো বালি ছাই আছে সেগুলো আমাদের বাড়িতে এসে পড়ছে, খাবারে পড়ছে, আমরা ঘুমালে বিছানায় পড়ছে। হাইকোর্টের অর্ডারেই বলেছিল পুকুর কাটতে হবে, বয়লার চেঞ্জ করতে হবে, ইটিভি চেঞ্জ করতে হবে, কিন্তু এরা একটা নিয়মও পালন করেনি, উপরন্তু হুমকি দেন। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই পদক্ষেপ করার আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রীর। এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাইনি, কিন্তু প্রতিনিধিত্ব দেখেছি। ধান কলটা তখন আমার থাকে না, আমার ধান উৎপাদন পর্যন্ত আমার থাকে। তাহলে খাদ্য দপ্তরকেও জানাবো আর আমি পরিবেশ দপ্তরকেও জানাবো, দুজনকেই জানাবো যে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য। নিয়ম মেনে চলছে না একাধিক চালকল, চালকলের দূষণে নষ্ট হচ্ছে চাষের জমি। এ নিয়ে পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, অভিযোগ যখন আসছে তখন ব্যবস্থা নেওয়া হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বলেছি বিষয়টি দেখতে, পরিবেশ দপ্তরও খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। কৃষকদের একাংশের অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে একের পর এক রাইস মিল। হাইকোর্টের নির্দেশও তারা মানছে না। প্রতিদিন এইসব রাইস মিলে সালফার এবং নাইট্রোজেন মিশ্রিত বিষাক্ত জল মিশছে চাষের জমিতে। বিষাক্ত জলে কালো হয়ে যাচ্ছে চাষের জমি, রাসায়নিক মিশ্রিত জল ঢুকছে মাটির গভীরেও। এর জেরে ভূগর্ভস্থ জলও বিষাক্ত হয়ে যাচ্ছে বলে আশঙ্কা। এখানেই শেষ নয়, চালকলের বিষাক্ত হাস্ক অ্যাশ উড়িয়ে দেওয়া হচ্ছে বাতাসে, যা জমছে গাছের পাতায়। এতেও চাষের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি। এই ঘটনা 1 মাস 2 মাসের নয়, বছরের পর বছর ধরে চলছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে শুধু আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ চাইছেন কৃষকরা।
দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব। কৃষি মন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাসই আশ্বাস থাকবে, মন্ত্রী হোক নেতাই যাক, ও কিছু হবার নয়, কোন রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়। নিউজ 18 বাংলা। দুধিয়ার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ দুধিয়ায় ফের দুশ্চিন্তা। ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর জল, নতুন হিউম পাইপের সেতু ছুঁই ছুঁই জল। দেখুন একবার কতটা ভয়ঙ্কর সেই ছবি। ছন্দে ফেরার কয়েকদিনের মধ্যেই ফের শঙ্কা। পরিস্থিতির উপর সতর্ক নজর প্রশাসনের। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, প্রশাসনের তরফ থেকে তো সতর্ক নজর রাখা হচ্ছে, স্থানীয়রা তারা কিভাবে মোকাবিলা করবেন এই পরিস্থিতি? স্বাভাবিকভাবেই নতুন করে যেখানে পাহাড় সামনে ফেরার চেষ্টা করছিল, আবারও নতুন করে ভারী বৃষ্টি হয়, কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে দুধিয়াবাসী। কেননা দীর্ঘ দিন অপেক্ষার পর প্রায় 20-21 দিন পর কিন্তু শিলিগুড়ি এবং দিকে সঙ্গে করে দুধিয়ায় সেতুদের যাতায়াত চলছিল। এখনো পর্যন্ত গাড়ি চলাচল করছে, কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছে এবং আগামীকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই এলাকায়, স্বাভাবিকভাবেই কিন্তু যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়ছে। জিটিএ থেকে শুরু করে দার্জিলিং জেলা প্রশাসন, উত্তর দপ্তর সকলে নজরদারি রাখছে। ইতিমধ্যে সেখানে কিন্তু প্রশাসনিক কর্তারা তারা পৌঁছে গেছে, নজরদারি রাখছে। যদি জল ওভারফ্লো হয়ে যায়, অর্থাৎ সেতুর উপর দিকে সেতুর উপর জল চলে আসে, কারণ যেভাবে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং দুপুরের পর থেকে আরো বৃষ্টির পরিমাণ বাড়বে এই পাহাড় জুড়ে, স্বাভাবিকভাবে কিন্তু নজরদারি চালাচ্ছে প্রশাসনিক কর্তারা। একদিকে দুধিয়ার ছবিটা আপনারা দেখলেন, অন্যদিকে তাবাকশির ছবিটা আপনাদেরকে দেখাই, কারণ সেখানেও কিন্তু বিপদ বাড়ছে। নতুন করে বিপদের মুখে তাবাকশি। রাতভর মিরিকে বৃষ্টির জের, মিরিক তাবাকশির সংযোগকারী রাস্তায় বিপদ। নতুন হিউম পাইপের সেতু ভাসার আশঙ্কা। রাভাং নদীতে একদিকে জল বাড়ছে, তাতেও চিন্তা বাড়ছে। পার্থ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, তাহলে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা? দেখো, এই পথটি কিন্তু সহজ পথ ছিল মিরিক থেকে তাবাকশি যাওয়ার। যে গত 4 অক্টোবরে অবিরাম বৃষ্টির জেরে এই লোহার সেতু উড়ে যায় এবং দীর্ঘদিন ধরে কিন্তু তাবাকশি কাট ছিল, মিরিকের সঙ্গে অনেক ঘুরপথে গাড়ি চলাচল করছিল। আবারও বৃষ্টি কমায় সেখানে কিন্তু এই লোহার সেতুর জায়গায় সেখানে হিউম পাইপ দিয়ে টেম্পোরারি সেতু তৈরি করা হয়, কিন্তু টানা বৃষ্টি চলছে, তাতে কিন্তু ফুলে ফেপে উঠেছে রাংভাং নদী, পাহাড়ি নদী রাংভাং, এবং তার জেরে কিন্তু এই হিউম পাইপের উপর দিয়ে জল বইতে শুরু করায়। আপাতত কিন্তু সেই রাস্তা দিয়ে, অর্থাৎ মিরিক এবং তাবাকশির সংযোগকারী যে রাস্তা, সেই রাস্তা কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র হেঁটে, তাও জীবনের যথেষ্ট ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার চলছে। তাছাড়া ছোট গাড়ি, অর্থাৎ 2 চাকার মোটর বাইক কিংবা 4 চাকার গাড়ি, সব যানবাহন চলাচল আপাতত কিন্তু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। বেশ। উত্তরবঙ্গের আপডেট, ওয়েদার আপডেটটা কি? উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ, লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। তিস্তা জলঢাকা নদীর পাড়ের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। গজলডোবা ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল এবং প্রশাসনের তরফ থেকে মাইকিংও শুরু করা হয়েছে। যারা তিস্তা নদীর চর এলাকায় বসবাস করছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে। মান্থা নামক যে ঝড় পূর্বাভাস ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, সে অনুযায়ী বিপুল পরিমাণ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং তার ফলে তিস্তা নদীর জলরাশি বিপুল পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা অতি শীঘ্র চর এলাকা ছেড়ে ফ্লাড সেন্টারে চলে আসুন। উদ্বেগজনক পরিস্থিতি, বৃষ্টি তো শুধু বাড়ছে খুব। আর আমি যে এলাকায় থাকি পাড়ায়, ওখানে তো জল জমার খুব সম্ভাবনা বেশি। কী হবে বুঝতে পারছি না। জল কি দাঁড়িয়ে যাচ্ছে? জল এখনো দাঁড়ায়নি, এরকম বৃষ্টি হলে তো দাঁড়িয়ে যাবে। অন্যদিকে ডুয়ার্সে লাগাতার বৃষ্টি, রাত থেকে লাগাতার বৃষ্টি। ধূপগুড়িতে ফের জলমগ্ন হওয়ার আশঙ্কা। ভুটান পাহাড়ের বৃষ্টির জলে ভোগান্তির আশঙ্কা। আর এবার একটা মন ভালো করা ছবি আপনাদেরকে দেখায়। সিকিমে তুষারপাত,
বরফের চাদরে ঢেকেছে ছাঙ্গু লেক সিকিম। যে ছবি আপনারা দেখছেন, মন ভালো করা এক ছবি। সিকিমে বরফে ঢেকেছে নর্থ সিকিমের লাচুং, ইস্ট সিকিমের ছাঙ্গু লেকও বরফে ঢাকা। বলা হয় মর্নিং শোজ দ্য ডে, আর সকাল সকাল তুষারপাত, বরফের চাদরে সিকিমের ছবি আপনাদের সামনে। বরফের চাদরে ঢেকেছে সিকিম, মন ভালো করা এক ছবি। নর্থ সিকিমের লাচুং, ইস্ট সিকিমের ছাঙ্গু লেক একেবারে সাদা চাদরে মোড়া মনে হচ্ছে। পর্যটকদের মন ভালো করা এক ছবি। কুকুরের তাড়ায় লোকালয় ছাড়লো হাতির পাল। বক্সা টাইগার রিজার্ভ সংলগ্ন এলাকার এই ঘটনা। বুনো হাতির পালকে তাড়া করলো কারা? পথ কুকুর। দেখুন সেই ছবিটা। আর তারপর লোকালয় থেকে একেবারে জঙ্গলে পালালো হাতির দল। এক মজার ছবি। রাজকুমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, বন দপ্তরের ভূমিকা এটাই পথ কুকুর, মানে আপনি এলাকার শের। একদমই, দেখো অত্যন্ত মজার ছবি। এই ছবি কিন্তু বক্সা টাইগার রিজার্ভের যে জঙ্গল লাগোয়া যে রায়ডাক এলাকা, সেই রায়ডাক এলাকার এই ছবি। কথায় বলে যে কুত্তা ভোগে হাজার, হাতি চলে বাজার। অন্তত ছবিটা কিন্তু অনেকটা সেই রকমই। একেবারে পথ কুকুরদের কিন্তু তারা খেয়ে কিন্তু হাতির পাল একেবারে সুর করে বনাঞ্চলের ভেতরে ঢুকে যাচ্ছে। যেন বনকর্মীদের একেবারে ভূমিকা নিচ্ছে এই সমস্ত পথ কুকুররা। এই ঘটনা দেখে কিন্তু স্থানীয় মানুষেরাও অবাক হয়ে গেছেন। কম সুদের ঋণ দিয়ে মিলছে সাফল্য, বাড়ছে গ্রাহকের সংখ্যা, কমছে বকেয়া ঋণের পরিমাণ, স্বনির্ভর হচ্ছেন মহিলারা। মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনস অফ ওয়েস্ট বেঙ্গলের রিপোর্টে আশার আলো নদিয়ায়। কেউ মেশিনে সেলাই করতে ব্যস্ত, কেউ শিখছেন কিভাবে পোশাক তৈরি করা হয়। সবাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলা। অভাব অনটনের সঙ্গে লড়াই, হাতে টাকা এলে হাঁড়িতে ভাত ফোটে, মুখে ফোটে হাসি। এই মহিলাদের রোজগার বাড়াতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ব্যাংক থেকে কম সুদে ঋণ দেয় রাজ্য সরকার। এতে উপকৃত হচ্ছেন মহিলারা। একটি বেসরকারি সংস্থা তথ্য বলছে, নদিয়া জেলায় ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে, কমেছে বকেয়া লোনের পরিমাণ। আমাদের গোষ্ঠীর মাধ্যমে ব্যাংক থেকে যে লোনটা পাচ্ছি, আমরা মেয়েরা অনেকে ঘরোয়া কাজ করছি, যেরকম সেলাই মেশিনের কাজ, আরও বিভিন্ন ধরনের কাজ আছে। অল্প সুদে অল্প টাকায় আমরা সেটা করতে পারছি। ব্যাংকিংয়ের মাধ্যমে, জেলা প্রশাসনের মাধ্যমে আমরা যে ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাগুলি পাচ্ছি কম সুদে, কম পার্সেন্ট, তার থেকে আমরা ভীষণভাবে উপকৃত হয়েছি। যার জন্য জেলা প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ। আগে ব্যাংক থেকে লোন নিতে সমস্যা হতো, লোন নিতে হতো বেসরকারি ক্ষুদ্র ঋণদান সংস্থা থেকে। সেখানে সুদের হার চড়া, বছরে প্রায় 20-22%। এখন রাজ্য সরকারের সাহায্যে ব্যাংক থেকে কম সুদে লোন নেওয়া যায়, বছরে সুদের হার 6 থেকে 7%। এর জেরে বেসরকারি সংস্থা ছেড়ে ব্যাংকমুখী হচ্ছেন মহিলারা। মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন অফ ওয়েস্ট বেঙ্গলের রিপোর্ট বলছে, 2023-24 অর্থবর্ষে ব্যাংক থেকে লোন নেন প্রায় 8,58,000 জন। পরের বছর অর্থাৎ 2024-25 অর্থবর্ষে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 10,88,000। শুধু তাই নয়, কম সুদের কারণে সময় মতো ঋণ শোধ করতে পারছেন গ্রাহকরা। 2023-24 অর্থবর্ষে বকেয়া টাকার পরিমাণ ছিল 3,345 কোটি টাকা। 2024-25 অর্থবর্ষে তা কমে দাঁড়ায় 1,891 কোটি টাকা। লোনটা নিয়ে আমরা খুবই উপকৃত হচ্ছি এবং ব্যবসাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। যদি আমরা মাসে নাও টাকা দিতে পারি, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, কোনো চাপ সৃষ্টি হয় না। প্রায় 80,000 কাছাকাছি স্বনির্ভর গোষ্ঠী আছে। এই ঋণ দেওয়ার পিছনে একটা কারণ, যেটা আমরা আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের সঙ্গে কথা বলে বুঝতে পারছি, যে গ্রামের বিভিন্ন পরিবারকে
বিভিন্ন কাজে কিন্তু ঋণ নিতে হয়। তো এর ফলে কিন্তু অনেক গ্রামীণ পরিবার কিছু আর্থিক সংকটে চলে আসতে পারে। গত 2 বছরের এই প্রচারের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র ঋণ সংস্থার যে ঋণের পরিমাণ সেটা এই বছর আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।